কিরে সমরেশ, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, একটু শপিংয়ে যাচ্ছিলাম। পুজোর ছুটি পেয়েছি, ভাবছি গ্রাম থেকে একটু ঘুরে আসি, তাই মার বউয়ের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি। যা তাহলে, আমিও ভাবছি কদিন পর বাড়ি যাব। আমি আজই যাব, রাত পোহালেই। ছুটির দিন ঘনিয়ে আসবে মনে হচ্ছে। ভালোই করেছিস, ঘুরে আয়। ট্রেন থেকে নামতে নামতে আনুমানিক 11:30 বেজে গেল। এই সময় কোনো যানবাহন গ্রামের রাস্তায় পাওয়া যাবে না, তাই আমি পায়ে হেঁটে রওনা হলাম বাড়ির দিকে। কিন্তু রাস্তার এক পাশে একটা রিক্সা দেখে মনটা আনন্দে নেচে উঠল। যাই হোক, এত রাতে আর হেঁটে যেতে হবে না তো। আমার নাম সমরেশ ঘোষ। শহরে একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। মাঝে মাঝে 1-2 দিন ছুটি পেলেও বাড়িতে আসতে পারি না। এত কম সময়ে বাড়িতে এসে লাভই বা কি? গ্রামে 1 সপ্তাহ 10 দিন যদি নাই থাকতে পারি, তাহলে এসে কি হবে? তবে এবার পুজোর ছুটিতে বেশ কয়েকদিন ছুটি পেয়েছি, আর তাই দেরি না করে সন্ধ্যার দিকে এই ট্রেনে উঠে পড়ি। রাত 11টায় আমাকে হরিপুর গ্রামে নামিয়ে দেয়। আমি রিক্সার সামনে এসে রিক্সা চালক দাদাকে লক্ষ্য করে তার কাছে এগিয়ে যাই। মধ্যবয়স্ক একজন লোক, এই বয়সেও রিক্সা চালায়। আমার কিছুটা মায়া লাগলো লোকটার জন্য। মনে মনে ভাবলাম ভাড়া কিছুটা বাড়িয়ে দেব। দাদা, আমাকে একটু তালডাঙ্গার নদীর ঘাটে নামিয়ে দিবেন? ওইটা বলেন। আমি রিক্সায় চড়ে বসি। রিক্সা চালক দাদা নিঃশব্দে রিক্সা চালাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ। রাস্তার দুপাশে চোখ বুলিয়ে যাচ্ছি। কত স্মৃতি এই হরিপুর গ্রামে। চাকরির কারণে শহরে গিয়ে থাকতে হয়, না হয় গ্রাম ছাড়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না আমার। আমি বড় ছেলে, আমার কাছে যে পরিবারের সব দায়িত্ব, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও ভিন দেশে গিয়ে থাকতে হয়। জনমানবহীন রাস্তা, আমি আর রিক্সা চালক দাদা ছাড়া এই রাস্তায় আর কেউ নেই। গ্রামের লোকজন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। ঝিঝি পোকার ঝিঝি শব্দ দীর্ঘদিন পর শুনতে পেলাম। আমি রিক্সা চালক দাদার সাথে গল্প করার জন্য তাকে প্রশ্ন করলাম, দাদা, কোন গ্রামে থাকেন? আমি তালডাঙ্গা দিঘির ওপারে ঝুমুর পাড়ায় থাকি। রিক্সা চালক দাদা আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আপন মনে রিক্সা চালাচ্ছে। হয়তো বেশি কথা বলে না, তাই আমি আর কোনো প্রশ্ন না করে মনের মধ্যে এটা সেটা ভাবতে লাগলাম। এবার শারদীয় উৎসবে পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? গ্রাম থেকে দূরে কোথাও মা তার 40 বছরেও কখনো যায়নি, আর তাই এবার মাকে দূরে কোথাও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। অবশ্য অনেক রাত অব্দি বেশ কিছু নৌকা দেখা যেত। সবাই একটু বাড়তি ইনকামের জন্য নৌকা বের করত, তাই মনে কিঞ্চিত আশা নিয়ে যাচ্ছি। যদি নৌকা না পাই, তাহলে আজ রাতে ঘাটে বসেই থাকতে হবে। হঠাৎ রিক্সা চালক দাদার ডাকে আমার চিন্তার অবসান ঘটল। নাইমা বলেন, তালডাঙ্গা নদীর ঘাটে আইসা পড়ছে। আমি রিক্সা থেকে নেমে তালডাঙ্গা নদীর ঝলমলে পানির দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের আলোয় নদীর পানি ঝিকমিক করছে। এই নদীতে কত সাঁতার কেটেছি। নদীতে নামলে 2 ঘন্টা বসে থাকতাম,
মা কঞ্চি নিয়ে তেড়ে আসতো। দূর থেকে একটা নৌকা এগিয়ে আসছে ঘাটের দিকে। নৌকা দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, রাত অনেক হলেও নৌকার দেখা মিলেছে। হঠাৎ আমার মনে হলো আমি তো রিক্সার ভাড়াই দিইনি। ভাড়া দেওয়ার জন্য পিছনে ফিরতে আমি অবাক হয়ে গেলাম। পিছনে কেউ নেই, কোনো রিক্সা নেই। রিক্সা চালক ভাড়া না নিয়েই চলে গেল কেন? কিন্তু এত অল্প সময়ের মধ্যে চলে যাবেই বা কি করে? আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম, এখন কি করে ভাড়া দিব। আর তখনই একটা মৃদু কণ্ঠস্বর বলে উঠল, ভাড়াই যাইবেন? পিছনে তাকিয়ে আমি নৌকা নিয়ে এক মাঝিকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখি। মাঝিটা তার সারা শরীরে চাদর জড়িয়ে আছে, তাই তার চেহারা দেখা যাচ্ছে না। রিক্সা চালক দাদার কথা ভাবছি, সে ভাড়া না নিয়ে চলে গেল। কি আর করার, নৌকা যেহেতু এসে পড়েছে তাহলে উঠে যাই। আমি নৌকায় উঠি। নৌকা আমায় নিয়ে চলতে থাকে তালডাঙ্গা নদীর বুকে। হঠাৎ আমার মনে হলো নৌকা চালক আর রিক্সা চালক দুজনই একই রকমভাবে চাদর মুড়ি দিয়ে আছে কেন? ব্যাপারটা আমাকে কেমন দ্বিধায় ফেলে দিল। বুকের ভেতর অজানা এক ভয়ের জন্ম হলো। স্তব্ধ রাত, কোথাও কোনো সারা শব্দ নেই। মনের ভয়টা দূর করার জন্য আমি নৌকার মাঝির সাথে গল্প করতে চাইলাম। দাদা, অনেক রাত অব্দি নৌকা চালান নাকি আপনি? শিকারি ভাইয়া গেলে আস্তানাই চলে যাই। মাঝির কথায় আমার কেমন যেন বুকটা লাফিয়ে উঠল। আমি কি ঠিক শুনছি? মাঝি কি শিকারের কথা বলছে? কি শিকারের কথা বলছেন দাদা? শিকারি মানে ভাড়া। এই যে তোমারে এখন পাইয়া গেলাম, এখন তোমারে নিয়ে আস্তানায় যাবো। মাঝির কথা আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। নৌকা এখন মাঝ নদীতে। আমি মনে মনে মা দুর্গাকে ডাকতে লাগলাম। হঠাৎ প্রবল বাতাস বইতে লাগলো। বাতাসে নৌকা দুলছে। বাতাসের কারণে মাঝির মুখ চাদর থেকে সরে যায়। আমি তখনই আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। মাঝিকে দেখে আমি আটকে উঠি। এ কি, হে তো সেই রিক্সা চালক। আমাকে ভয়ের দৃষ্টিতে মাঝির দিকে তাকিয়ে থাকতে দেখে সে হো হো করে হেসে ওঠে। ভয় পাইছস? হ্যাঁ, আপনি সেই রিক্সা চালক না? আপনি কোথায় চলে গিয়েছিলেন ভাড়া না নিয়ে? ভাড়া না নেওয়া যায় নাই, এখন নিব। মূল্য হিসাবে তার জীবন নিব। কথাটা বলি মাঝি ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। তাকে দেখে আমার সর্বশরীর কেঁপে ওঠে। কি বিভৎস! সারা শরীর থেকে রক্ত পড়ছে, দুপাশের দাঁতগুলো উঁচু, চোখ লাল, আগুনের শিখার মতো জ্বলছে। ভয়ে প্রাণ পাখিটা আমার উড়ে যাওয়ার উপক্রম। হ্যাঁ, রিক্সা চালক তাহলে কোনো মানুষ নয়, সে রাস্তায় আমার অপেক্ষা করছিল। এখন তারে নিয়ে আমার রাস্তায় যাবো, তারপর ওখানে মজা কইরা তারে খাবো। খুব খিদা লাগছে। আমাকে ছেড়ে দিন না, ছেড়ে দিন আমায়। হ্যাঁ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। ক্ষতি কি আমি করছি? আমার এখন সবাই মাইরা ফেললো, এখন ধরে মরতে হবো। দাদা, আমি এক অসহায় শহর থেকে পুজোর ছুটিতে বাড়ি এসেছি। আমার অপেক্ষা, আমার মা বউ অপেক্ষা করছে। আমার ছেড়ে দিন না দাদা। এইসব বইলা এই মতি মিয়ার মন গলাতে পারবি না। মরার পর কারো লেগা আমার মায়া লাগে না। এখন কি করব? এই আত্মা থেকে মুক্তি পাবো কি করে? এদিকে আত্মাটি আমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে।
আমাকে কচকচ করে খেয়ে ফেলবে। উভয়ন্তর না দেখে আমি তালডাঙ্গার নদীর পানির দিকে তাকাই। এই অশরীর হাতে মরার থেকে ভালো হবে আমি তালডাঙ্গার নদীর বুকে লাফিয়ে পড়ি। যেই ভাবা সেই কাজ, আমি লাফ দিয়ে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ি। সূর্যের আলো চোখে পড়তেই আমার জ্ঞান ফিরে আসে। চোখ মেলে আমি আমার সামনে একজন পুরোহিত মশাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে উঠে বসে পড়ি। ধীরে ধীরে রাতের সব ঘটনা আমার মনে পড়ে যায়। আমি কাল ভয়ঙ্কর এক অশরীরের কবলে পড়েছিলাম, আর তার হাত থেকে বাঁচার জন্য নদীতে লাফিয়ে পড়ি। ভাগ্য ভালো ছিল, আগে থেকেই সাঁতার জানা ছিল আমার। সাধারণত পানিতে সাঁতার কেটে আমি পাড়ে আসতে পারি, কিন্তু ঠান্ডায় আমার হাত পা জমে যাচ্ছিল। জ্ঞান হারিয়ে ফেলি আমি। কে তুমি বাছা? আমি পুরোহিত মশাইকে রাতের সব ঘটনা খুলে বলি। সব শুনে সে বলে, যে আত্মাটা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে সেই লোকটা হলো এই গ্রামের মতিচোর। মতিচোর গ্রামের টুকটাক ছোটোখাটো চুরি করত, কিন্তু একদিন গ্রামের চেয়ারম্যানের বাড়িতে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার, টাকা পয়সা সব চুরি হয়। তাই প্রথম সন্দেহই মতিচোরের ওপর গিয়ে পড়ে। চেয়ারম্যানের কিছু লোকজন সেই রাত্রিরে মতিকে খুঁজে এনে খুবই মারতে শুরু করে। কয়েকজন গ্রামবাসীও এসে মতিকে গণপিটানি দেয়। সবার মার সহ্য করতে না পেরে মতি সেখানেই মারা যায়। আর তারপরে গ্রামে অভিশাপ লেগে আসে। রহস্যময়ভাবে মারা যায় চেয়ারম্যান সহ সেদিন যারা মতিকে মেরেছিল তারাও। তাহলে তো মতি মিয়া তার হত্যার প্রতিশোধ নিয়ে নিয়েছে। তাহলে এখন কেন সে এমন করছে? মতির আত্মা এখন হিংস্র হয়ে উঠেছে। সে রাতে রাস্তায় যাকে পাচ্ছে তাকেই তার শিকার বানিয়ে নিচ্ছে। মতি মিয়ার ভয়ে গ্রামের মানুষ এখন রাতের বেলা আর বের হয় না। গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তুমি শহরে থাকো তাই হয়তো জানো না, মতি মিয়া সাঁতার জানতো না, আর তাই তুমি পানিতে ঝাঁপ দেওয়ার পরও সে আর কিছু করতে পারেনি। পুরোহিত মশাই থেকে বিদায় নিয়ে আমি আবার গ্রামের পথে হাঁটতে শুরু করলাম। আর মিনিট 10 হাঁটলেই আমি আমার বাড়ি ঝুমুর পাড়ায় গিয়ে পৌঁছাবো। রাস্তায় তেমন মানুষজন নেই। সকলে মতি মিয়ার আত্মার ভয়ে প্রয়োজন ছাড়া খুব একটা কেউ বের হয় না। আমার গিন্নি অবশ্য একবার মোবাইলে বলেছিল গ্রামে সবাই ভূতের ভয়ে আছে, কিন্তু আমি তা বিশ্বাস করতে চাইনি। তখন যদি বিশ্বাস করতাম তাহলে আজ হয়তো আমার সাথে এমন হতো না। রাতের বেলা আর কখনোই এই গ্রামে আসা যাওয়া করা যাবে না। এবারের যাত্রায় তো বেঁচে ফিরেছি, কিন্তু সবসময় তো ভাগ্য ভালোও থাকে না।